আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ৪৯তম বিসিএস স্পেশাল বিসিএস এ দর্শন বিভাগের যে সাবজেক্টিভ যে এমসিকিউ রিটেনের প্রস্তুতিমূলক যে ওরিয়েন্টেশন ক্লাস। এই ক্লাসে প্রিয় আহ, শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার কথা কি শোনা যাচ্ছে? আর আমার পেছনে যে হোয়াইট বোর্ডটা একটু ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা কেউ একটু কাইন্ডলি রেসপন্স করে আমাকে জানাবে প্লিজ। আনমিউট করে। কথা শোনা যাচ্ছে কিন্তু ক্লিয়ার শোনা যাচ্ছে স্যার। ক্লিয়ার শোনা হোয়াইট যাচ্ছে? বোর্ড দেখা যাচ্ছে না। জি, ক্লিয়ার শোনা যাচ্ছে কিন্তু হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে না। পেছনের হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে না? জি না স্যার। পেছনের স্যার হোয়াইট আমি তো হোয়াইট শুনতে বোর্ড দেখতে হলে ডানে বা বাঁয়ের দিকে স্লাইড করতে হবে। হ্যাঁ, ডানে বা বাঁয়ে একটু স্লাইড করতে হবে স্ক্রিনের উপরে আঙ্গুল দিয়ে, যেভাবে একটা ছবির পর আর একটা ছবি দেখার সময় আমরা স্লাইড করি, টান দিই, ওইভাবে টান দিলে স্ক্রিনটা চলে আসবে। আমার মনে হয় দেখা যাবে। হ্যাঁ, সবাই অন্যরা কি দেখতে পাচ্ছো? হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছো? সবই ঠিক আছে স্যার। ধন্যবাদ প্রণয়। তো জি আজকে স্যার। প্রথমে আমি আহ, আমার পরিচয় দিচ্ছি। আমি অনুপ স্যার। আমি 34তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে সরকারি মাইকেল মধুসূদন কলেজে কর্মরত রয়েছি। আর আমি শিক্ষকতা পেশায় প্রায় 10 বছর হতে চললো। তো ইতোপূর্বে আমি দর্শনের যে 18তম নিবন্ধন, এটার একটা কোর্স করেছি। 19তম নিবন্ধন কোর্সটাও চলমান রয়েছে। এবং সম্প্রতি তোমাদের যে পিএসসি থেকে যে নতুন সার্কুলার হয়েছে, এই সার্কুলারটা হচ্ছে, আমরা জানি সবাই যে স্পেশাল বিসিএস বলা হচ্ছে, কারণ এখানে যে বিসিএস এর যে 900 নম্বরের যে রিটেন, এই রিটেনটা নাই। এমনি এমসিকিউ টাইপের কোশ্চেন হবে, 100 নম্বরের প্রিলি, 100 নম্বরের সাবজেক্টিভ রিটেন, এমসিকিউ টাইপ, আর তোমাদের 100 নম্বরের ভাইবা। তো এখানে সাধারণভাবে যে জেনারেল টাইপের যে বিসিএসটা হয়, সেই বিসিএস এর থেকে এই বিসিএস এর চাকরি পাওয়াটা অপেক্ষাকৃত সহজ, বলা যায় খুবই সহজ। তো এরকম সুযোগ জীবনে বারবার আসে না, আর জীবনে সবার জন্য এই সুযোগ সবাই পায় না। আমি নিজে 5টা বিসিএস দিয়েছি আমার লাইফ টাইমে। তা আমি পরপর 4টা বিসিএস প্রিলি রিটেন, ফার্স্ট বিসিএস এ আমার ক্যাডার আসছে এডুকেশন ক্যাডার, পরে তো সবাই চায় একটু চেঞ্জ টেঞ্জ করতে। তো আসলে এরকম সুযোগ কারোর হয় না যে এরকম বিসিএস 16 বছর পর এরকম এমসিকিউ দাগিয়ে বিসিএস ক্যাডার হওয়ার একটা সম্ভাবনা, নতুন একটা সুযোগ তৈরি হয়েছে তোমাদের সবার জন্য। তবে একটা বিষয় এখানে খেয়াল করতে হবে, যে এখানে যে পরীক্ষাটা হবে, এখানকার কম্পিটিটরটা কিন্তু সাবজেক্ট টু সাবজেক্ট, সাবজেক্টের যে দেখা যাচ্ছে নিজের সাবজেক্টের কম্পিটিটরদের সাথে কম্পিটিশনটা হবে। এখানে দর্শন বিভাগের প্রার্থীদের সাথে দর্শন বিভাগের প্রার্থীদেরই প্রতিযোগিতাটা হবে। তো প্রিলির কাটমার্ক প্রিলির কাটমার্ক আমার মনে হয় যে এরকম একটা সাবজেক্ট ভিত্তিক আলাদা আলাদা এক একটা প্রিলির কাটমার্ক এক এক রকম হবে। আর মেইন যে ডিফারেন্সটা তৈরি হবে, এটা হচ্ছে তোমার সাবজেক্টের এমসিকিউ তে যে 100 নম্বরের, এখানে তুমি কতটুকু মানে পেরেছো বা কতটুকু পেয়েছো, তার উপর ভিত্তি করেই কিন্তু অ্যাকচুয়ালি আহ তোমার যে মেরিটটা আসবে। তো সে কারণে, আর 100 নম্বরের তো ভাইবা আছে। তো ভাইবার কথা তো পরে, আগে তো আমাদের এমসিকিউ যে রিটেন আর প্রিলির ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে এখানেও সিলেবাস খুবই শর্ট করে দেওয়া হয়েছে, যেমন বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, ইন্টারন্যাশনাল, বাংলাদেশ, আর যে আর একটা আছে এখানে, এই 5টাতেই তোমার 100 নম্বর হয়ে যাচ্ছে। আর বাকি যে 100 নম্বর, এই 100 নম্বরের যে এমসিকিউ সিলেবাস, এমসিকিউ টাইপের কোয়েশ্চেন হবে,
কিন্তু এইখানে দর্শনের সিলেবাসটাকে দুটো পার্টে ভাগ করা হয়েছে, পার্ট ওয়ান, পার্ট টু। পার্ট ওয়ানের যেখান যে সিলেবাসটা রয়েছে, আমার মনে হয় এখন ইতিমধ্যে তোমরা সবাই সিলেবাসটা পেয়েছো, সিলেবাসটা দেখেছো। তো এখানে সিলেবাসের যে প্রথমেই রয়েছে যে ইন্ট্রোডাকশন চ্যাপ্টার। তো ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে আমাদের কিন্তু সিলেবাস সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, যে আমাকে যে আমি কি পড়তে হবে, কি বিষয় পড়তে হবে। এই বিষয়গুলো যদি আমি ঠিকঠাক মতো না জানি, তাহলে কিন্তু আমি এলোমেলো পথে, এলোমেলো ভাবে রাস্তাতে মানে হাঁটা হবে। এই জন্য আমাকে সিলেবাসের টপিক ভিত্তিক যে অধ্যায়গুলো আছে, যে শিরোনামগুলো আছে, যে টাইটেলগুলো আছে, সেই টাইটেল অনুযায়ী কিন্তু আমাদেরকে এগোতে হবে। আর সেই জন্য যে কিভাবে আসতে পারে পরীক্ষায়, বা কিভাবে আমাদেরকে প্রস্তুতিটা নিতে হবে, কোন কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ, তো এই বিষয়গুলো একটা গোছানো প্রস্তুতি নেওয়ার জন্য আসলে আমাদের লাইফে একজন মেন্টরের প্রয়োজন হয়, যে কোনো ক্ষেত্রে। ইভেন মেসি নিডস এ কোচ। মেসির মতো যাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে ভালো প্লেয়ার, তারও কিন্তু একজন কোচের দরকার হয়। তো অ্যাকচুয়ালি যে তোমার কিভাবে প্রস্তুতিটা নিতে হবে, কি কি বিষয়গুলো পড়তে হবে, কোথা থেকে পড়তে হবে, এবং আমার যেভাবে আমি জাস্ট এগোতে চাচ্ছি, আজকের ওরিয়েন্টেশন ক্লাসটা মূলত আমি কিভাবে তোমাদেরকে আহ, এগিয়ে নিয়ে যাব, সেই বিষয়গুলো সম্পর্কে আজকের ক্লাসে কথা বলবো। তো ফার্স্ট যে বিষয়টা, সবাই তো আসলে ক্যাডার হতে চায়, ক্যাডার হওয়ার স্বপ্ন সবারই থাকে। কিন্তু কেউ হয়তো স্বপ্ন পূরণ করতে পারে, কেউ পূরণ করতে পারে না। তবে আমি জানি যে তোমাদের মধ্যে অধিকাংশ শিক্ষার্থীরা কি করেছো, যে আহ, পড়াশোনা যে একাডেমিক লাইফে হয়তো আমরা সবার ক্ষেত্রে দেখে থাকি যে কোনো রকমের জাস্ট পরীক্ষার আগে পড়াশোনা করে পাশ করা। তো পরীক্ষার আগে জাস্ট পড়াশোনা মানে না বুঝে মুখস্থ করে কিছু বিষয়, কিছু প্রশ্ন মুখস্থ করে জাস্ট পরীক্ষার হলে দিয়ে আবার সেগুলো আমরা ভুলে গিয়েছি। তো এখন তোমাদের যদি বলা হয় দর্শনের স্বরূপ, প্রকৃতি, বিষয়বস্তু, ভাববাদ, জড়বাদ, বুদ্ধিবাদ, অভিজ্ঞতাবাদ, বিচারবাদ, বিবর্তনবাদ, যান্ত্রিক বিবর্তন, উন্মেষমূলক, ঈশ্বরের অস্তিত্ব, এইসব বিষয়গুলো কিন্তু এখন তোমাদের মাথা থেকে চলে গিয়েছে। তো এখন আমাদেরকে কি করতে হবে, একাডেমিক লাইফে যে বিষয়গুলো আমরা হেলাফেলা করেছি, যে বিষয়গুলোর উপর গুরুত্ব দিইনি, সেই বিষয়গুলো নিয়েই কিন্তু সিলেবাসটা তৈরি হয়েছে। এটা পুরো তোমার মানে অনার্স টু মাস্টার্স পর্যন্ত যে সিলেবাস আছে, সেটা জাতীয় বিশ্ববিদ্যালয় হোক বা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় যেগুলো আছে, সব সিলেবাসের একটা মানে সম্মিলনে একটা কনস্ট্রাকটিভ ভাবে সিলেবাসটা তৈরি করা হয়েছে, সবকিছুর উপর গুরুত্ব দিয়ে। তবে মেইন ফোকাসটা, সিলেবাসটা যদি বিশ্লেষণ করা হয়, তাহলে আমি দেখেছি যে এখানে ইন্ট্রোডাকশন টু ফিলসফি বা প্রবলেমস অফ ফিলোসফির অংশ থেকে বেশি ইয়া আছে। আর রয়েছে এথিক্স এর উপরে কিছু রয়েছে, মুসলিম ফিলোসফি, ইন্ডিয়ান ফিলোসফি, তারপরে রয়েছে যে বেঙ্গলি ফিলোসফি। হ্যাঁ, এইগুলোর উপরে। আর বর্তমান টাইমে, যে বর্তমান সময়ে যে প্র্যাকটিক্যাল এথিক্স, শুধু এথিক্স না, জেনারেল এথিক্স এর পাশাপাশি প্র্যাকটিক্যাল এথিক্স এর অংশ থেকেও কিছু শিরোনাম দিয়ে তোমাদের এই সিলেবাসটা তৈরি করা হয়েছে। তো আমি একটু তোমাদের সাথে সিলেবাসটা আসলে কি, সিলেবাস দেখা যাচ্ছে যে বর্তমান সময়ে অধিকাংশ দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় শিট, পিডিএফ, এই জিনিসগুলো বিক্রি হচ্ছে। তোমরাও হয়তো একটা সবাই সবার এখন একটা কিং কর্তব্য বিমূঢ় অবস্থা, কারণ হুট করে এরকম একটা সাবজেক্টিভ টাইপের এমসিকিউ টাইপের প্রশ্ন হবে, বা এরকম ভাবে তোমাদের সিলেবাসটা হবে, এটা নিয়ে কারোর কোনো প্রস্তুতি ছিল না। ইভেন একাডেমিক যে বিভিন্ন ধরনের যে প্রকাশনীগুলো আছে, সেই প্রকাশনীগুলোরও এরকম কোনো প্রস্তুতি ছিল না। তারপরেও যারা বই বের করেছে, তো এখানে একটা শুভঙ্করের ফাঁকি রয়েছে। কারণ এত বড় একটা প্রায় 19টা টাইটেল নিয়ে, 19টা শিরোনাম নিয়ে যে সিলেবাসটা তৈরি করা হয়েছে, এই সিলেবাসের হঠাৎ করে
মানে সিলেবাস প্রকাশের 2-3 দিনের মধ্যে কারোর পক্ষে এই সিলেবাসের মানে এই প্রশ্ন টাইটেল অনুযায়ী প্রশ্ন রেডি করা সম্ভব না, অসম্ভব ব্যাপার। কেউ কেউ করেছে যে ভাইবার যে বই ছিল সেই ভাইবার বইয়ের কাভার পেজটা চেঞ্জ করে দিয়ে জাস্ট উপরে লিখে দিয়েছে 49তম সাবজেক্টিভ রিটেন। আর আমরা তো এখন, তোমাদের অবস্থা হচ্ছে এখন যা পাই মানে খড়কুটো ধরে মানে বাঁচার মতো অবস্থা, যা পাচ্ছি তাই খাচ্ছি। অনেকে আবার দেখা যাচ্ছে 1600, 1500, 2000 এমসিকিউ নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছে। কিন্তু এইভাবে এলোমেলো ভাবে পড়াশোনা করলে তোমরা আসলে বিসিএস হবে না। বিসিএস হচ্ছে খুবই একটা, এখানে খুব ট্যাক্টফুলি তোমাকে খেলা করতে হবে, এটা হচ্ছে একটা গেম। তো এখানে তোমাকে এক মানে যে কনসেপ্ট বা যে টাইটেল গুলো আছে ওইভাবেই পড়তে হবে। তো আমি যে এটা করব সেটা হচ্ছে আমার প্রত্যেকটা আমি টোটাল যে 19টা তোমাদের যে 19টা টাইটেল আছে পার্ট 1 পার্ট 2, এই পার্ট 1 পার্ট 2 টোটাল যে 19টা টাইটেল আছে সেই 19টা টাইটেলকে আমরা 19টা লেকচারে ভাগ করেছি। আমি জাস্ট একটু স্ক্রিন শেয়ার করে তোমাদেরকে একটু দেখাতে চাচ্ছি। 19টা আচ্ছা, আমার কি স্ক্রিন শেয়ার হচ্ছে? একটু কেউ কাইন্ডলি একটু রেসপন্স করে আমাকে একটু জানাও প্লিজ। জি জি হ্যাঁ স্যার। স্যার হচ্ছে। হচ্ছে। আচ্ছা, ধন্যবাদ। এখানে আমি যদি একটু সিলেবাসটা দেখার চেষ্টা করি, সিলেবাসটা দেখার চেষ্টা করি। এখানে তোমাদের 49তম দর্শন, দর্শনের যে আমার যে কোর্সের আউটলাইন, সেখানে দর্শনের টোটাল নম্বর হবে 100 নম্বরের এমসিকিউ। কারোর মানে রিটেন হবে বলা হচ্ছে, কিন্তু রিটেনটা হবে এমসিকিউ টাইপের। তো এখানে সিলেবাসটা, আমি পুরো সিলেবাসটাকে মোট 19টা লেকচারে ভাগ করেছি। সেটা হচ্ছে লেকচার 1-এ থাকবে ইন্ট্রোডাকশন, যেখানে দ্য নেচার, স্কোপ, মেথডস অ্যান্ড এইমস অফ ফিলসফি, এইগুলো যে দর্শনের প্রকৃতি, পদ্ধতি, উদ্দেশ্য, দর্শন ইজ ফিলসফি ইউজফুল ইন লাইফ, দর্শনের সাথে দর্শন কি বাস্তব জীবনের জন্য উপযোগী বা উপকারী, রিলেশন অফ ফিলসফি টু রিলিজিয়ন, বিজ্ঞানের ধর্ম, বিজ্ঞান এবং কাণ্ডজ্ঞানের সাথে দর্শনের সম্পর্ক, লজিক অ্যান্ড এপিস্টেমোলজি, যুক্তিবিদ্যা ও জ্ঞানবিদ্যা। এখানে যে বিষয়টা লজিক অ্যাজ এ নর্মেটিভ সায়েন্স, আদর্শনিষ্ঠ বিজ্ঞান হিসেবে যুক্তিবিদ্যা। দেখো, আহ, আমি দেখেছি অনেকে বিভিন্ন ধরনের সিলেবাস অনলাইনে পাওয়া যাচ্ছে, এগুলো হচ্ছে চ্যাট জিপিটি দিয়ে তৈরি করা। তো সেখানে দর্শনের যে মানে ইংরেজি প্রতিশব্দ যে টার্ম গুলো ব্যবহার করা হয় মানে বাংলা, তার পরিবর্তে চ্যাট জিপিটি কি করেছে, নিজের মতো করে তারা এক একটা ইয়ে করে দিয়েছে। যেমন আইডিয়ালিজমকে বলা হচ্ছে আদর্শবাদ। হ্যাঁ, তাহলে আইডিয়ালিজম কিন্তু আদর্শবাদ না, আইডিয়ালিজম হচ্ছে দর্শনে বাংলা যে ভাষাটা হচ্ছে সেটা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে, আইডিয়ালিজমকে বলা হয় ভাববাদ। তো চ্যাট জিপিটির ওইটা দিয়ে করা সিলেবাস আসলে না, এটা আমার একদম দর্শনের যে ভাষাগুলো ব্যবহার করা হয় পরিভাষাগুলো সেই অনুযায়ী সিলেবাসটা তৈরি করা। দেখো তারপরে বলা হচ্ছে দ্য নেচার অফ ডিডাকটিভ অ্যান্ড ইন্ডাকটিভ আর্গুমেন্টস, এখানে হচ্ছে আরোহ এবং অবরোহ যুক্তির প্রকৃতি, হোয়াট ইজ নলেজ, এটা আমাদের লেকচার 2-তে থাকবে। থিওরিজ অফ সোর্সেস অফ নলেজ, জ্ঞান বিদ্যা সম্পর্কে, জ্ঞানের উৎপত্তি সম্পর্কিত মতবাদ, র্যাশনালিজম, বুদ্ধিবাদ, অভিজ্ঞতাবাদ, বিচারবাদ, ইনটুইশনিজম, এটা হচ্ছে স্বজ্ঞাবাদ, রিয়ালিজম, বাস্তববাদ এবং ভাববাদ। তো এইগুলো সব অদ্ভুত অদ্ভুত অনুবাদ করা রয়েছে, যেগুলো আমরা তোমরাও হয়তো তোমাদের কাছে আছে, তোমরা দেখে থাকবে তোমাদের কাছে যেসব আছে। থিওরিজ অফ রিয়ালিটি, ওখানে বলা হয়েছে বাস্তবতা সম্পর্কিত মতবাদ, কিন্তু রিয়ালিটি শব্দের বাংলা প্রতিশব্দ কি বলো? রিয়ালিটি শব্দের বাংলা প্রতিশব্দ সত্তা কিন্তু সম্পর্কিত মতামত। হচ্ছে সত্তা সম্পর্কিত সত্তা। মতবাদ। কিন্তু দেখা যাচ্ছে যে ওইখানে যেটা আছে সেখানে বলা হচ্ছে যে, কি বলা হচ্ছে যে সত্তা সম্পর্কিত না বলে তারা বলছে, আহ সত্তা সম্পর্কিত মতবাদ না বলে তারা কি বলছে, তারা বলছে যে হচ্ছে বাস্তবতা, কিন্তু বাস্তবতা না, সত্তা সম্পর্কিত মতবাদটাই, সত্তা সম্পর্কিত মতবাদটাই হবে। হ্যাঁ, তো এখন আমরা আমরা যদি দেখি
আচ্ছা, স্ক্রিনে কি আমাকে দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। আচ্ছা, এখন দেখো তারপরে রয়েছে আহ, এখানে থিওরিজ অফ রিয়ালিটি, ম্যাটেরিয়ালিজম এন্ড আইডিয়ালিজম, জড়বাদ, ভাববাদ। তারপরে সত্তা সম্পর্কিত যে মতবাদ রয়েছে, সত্তা এক নাকি দ্বৈত নাকি বহু, এর উপরে থিওরিজ অফ এভলিউশন, এটা হচ্ছে বিবর্তন সম্পর্কে মতবাদ। এখানে মূলত সৃষ্টিবাদ ও বিবর্তনবাদ। সৃষ্টিবাদ অনুযায়ী সৃষ্টিকর্তা কি করেছেন, সৃষ্টিকর্তা কোনো বিশেষ মুহূর্তে এই জগৎ সৃষ্টি করেছেন। আর এভলিউশন বলে এই জগৎ হচ্ছে ক্রম পরিবর্তন, অর্থাৎ আস্তে আস্তে ধারাবাহিকভাবে বিকাশের মাধ্যমে, ধারাবাহিকভাবে এটা জগৎটা বিকশিত হয়েছে। বিকাশের মাধ্যমে জগৎটা একটা মানে ক্রমিক পরিবর্তনের মাধ্যমে অপেক্ষাকৃত সরল অবস্থা থেকে জটিলতর অবস্থায় রূপ লাভ করেছে। তো এখানে যান্ত্রিক বিবর্তনবাদ, উদ্দেশ্যমূলক বিবর্তনবাদ, উন্মেষমূলক বিবর্তনবাদ, ক্রিয়েটিভ ইভলিউশন, সৃজনমূলক বিবর্তনবাদ। ফ্রিডম অফ দ্য উইল, ফ্রিডম অফ দ্য উইল বলতে বোঝানো হচ্ছে ইচ্ছার স্বাধীনতা। ইচ্ছার স্বাধীনতার সম্পর্কিত যে মতবাদগুলো রয়েছে, একটা হচ্ছে নিয়ন্ত্রণবাদ, অনিয়ন্ত্রণবাদ, অদৃষ্টবাদ। এই বিষয়গুলো 5 নম্বর লেকচারে থাকবে। ফিলোসফি অফ মাইন্ড, মনোদর্শন, মাইন্ড অ্যাজ এ স্পিরিচুয়াল সাবস্টেন্স, আধ্যাত্মিক দ্রব্য হিসেবে মন। দ্য এম্পিরিক্যাল কনসেপ্ট অফ দ্য সেলফ, মন সম্পর্কে অভিজ্ঞতাবাদী মতবাদ। দেহ মন সম্পর্কিত বিভিন্ন যে মতবাদগুলো রয়েছে, যেমন হচ্ছে এটা 6 নম্বর লেকচারে থাকবে। 6 নম্বর লেকচারে থাকবে হচ্ছে তোমার ডেকার্টের ক্রিয়া প্রতিক্রিয়াবাদ, তারপরে হচ্ছে সমান্তরালবাদ, তারপরে হচ্ছে তোমার আহ, ডেকার্টের ক্রিয়া প্রতিক্রিয়াবাদ, তারপরে সমান্তরালবাদ, তারপরে তোমার আরেকটা আরো কিছু মতবাদ রয়েছে। সেই মতবাদগুলো আমরা কি করব, এখানে ধারাবাহিকভাবে তোমাদের লেকচারে আলোচনা করা হবে। তো দেহ এবং মন, মাইন্ড বডি রিলেশনের মধ্যে ডেকার্ট আধুনিক দর্শনের জনক। তারপরে উপলক্ষ্যবাদ, এটা গুয়েলে দিয়েছিলেন। সমান্তরালবাদ স্পিনোজা দিয়েছিলেন। তারপরে হচ্ছে পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ, লাইবনিজের যে দেহ মন সম্পর্কিত মতবাদ। তারপরে হচ্ছে উপসত্তা বা উপঘটনা মতবাদ, ডাবল অ্যাসপেক্ট থিওরি বা দ্বিপার্শ্ব মতবাদ। অভিন্নতা মতবাদ হচ্ছে আইডেন্টিটি থিওরি। এই বিষয়গুলো নিয়েই তোমাদের ইয়া করা হবে। আরো আছে আচরণবাদ, দৈহিকবাদ। তারপরে রয়েছে ইমর্টালিটি অফ সোল। ইমর্টালিটি অফ সোল শব্দের অর্থ হচ্ছে আত্মার আত্মার অমরত্ব। এখানে অমরত্ব। ইটস মিনিং অ্যান্ড ইমপ্লিকেশনস, এটার যে অর্থ এবং প্রয়োগ, ক্লাসিক্যাল ধ্রুপদী যেসব যুক্তি রয়েছে মর্টালিটির, ইমর্টালিটির, আত্মার অমরত্বের পক্ষে। আবার কান্ট এথিক্যাল প্রুফ, কান্টের যে নৈতিক যে যুক্তি রয়েছে এটা। ভ্যালু, দেখো এই ভ্যালু কিন্তু আমরা জানি, ভ্যালু শব্দের অর্থ হচ্ছে মূল্য। ভ্যালু শব্দের অর্থ কি? ভ্যালু শব্দের অর্থ হচ্ছে মূল্য। মূল্য ভ্যালু, সম্পর্কিত মূল্য। মূল্য আসলে কি সাবজেক্টের মধ্যে থাকে, নাকি এটা ব্যক্তির মধ্যে থাকে, না বস্তুর মধ্যে থাকে? এরকম বিভিন্ন এরূপ মূল্য সম্পর্কিত যে দুটো মতবাদ, একটা হচ্ছে শতমূল্য, পরতমূল্য। মূল্যর যে 3টি প্রধান যে নৈতিক মূল্য, হ্যাঁ, এইটা হচ্ছে সত্য, সুন্দর, ভালো, সৎ। আচ্ছা, তোমরা একটু যদি কথা বলার না প্রয়োজন হয় তখন আনমিউট করে রাখো। তারপরে দেখো হচ্ছে সত্য, সুন্দর, ভালো, মূল্যের আত্মগত ও বস্তুগত দিক। ট্রুথ, হোয়াট ইজ ট্রুথ, মানে সত্যতা সম্পর্কিত, সত্যতা কি, মানে সত্যতা সম্পর্কিত 3টি মতবাদ। অনুরূপতাবাদ, এটা 9 নম্বর লেকচারে থাকবে। কোয়ারেন্স, প্র্যাগম্যাটিক, তারপরে হচ্ছে সংগতিবাদ এবং প্র্যাগম্যাটিক থিওরিজ, সত্যতা সম্পর্কে প্রয়োগবাদ, যেটা ওই উইলিয়াম জেমস, আমেরিকান যে দার্শনিক আন্দোলন উইলিয়াম জেমসের প্রয়োগবাদ। ফিলোসফি অফ রিলিজিয়ন, হোয়াট ইজ মিন্ড বাই গড, গড বলতে আসলে কি বোঝো। গডের যে 3 ধরনের মতবাদ রয়েছে। তারপরে প্রুফস অফ গড এক্সিস্টেন্স, হ্যাঁ, ঈশ্বরের অস্তিত্বের পক্ষে যুক্তি। শুভ, মানে ঈশ্বর এবং ভালো এবং শুভ অশুভর সমস্যা। তারপরে রয়েছে মেজর ট্রেন্ডস ইন কন্টেম্পোরারি ফিলোসফি, যে আধুনিক মানে সাম্প্রতিক যে দর্শনের যে ধারাগুলো রয়েছে, এর মধ্যে এক্সিস্টেন্সিয়ালিজম, তারপরে হচ্ছে লজিক্যাল পারপস, যৌক্তিক প্রত্যক্ষবাদ, প্র্যাগম্যাটিজম, নিও আইডিয়ালিজম, নিও রিয়ালিজম, মানে নব্য ভাববাদ, মানে বাস্তববাদ। তারপরে হচ্ছে ইনটুইশনিজম, স্বজ্ঞাবাদ, অ্যানালিটিক্যাল ফিলোসফি।
এই টোটাল 11টা দর্শনের যে ফিলোসফির যে পোস্ট রিলেটেড এর পার্ট অনে এই 11টা টপিকস এর উপর তোমাকে পড়তে হবে। তারপরে তোমার রয়েছে যে ফিলোসফি পার্ট টু। ফিলোসফি পার্ট টু এখানে চ্যাপ্টার একটু কম আছে। এটা হচ্ছে মডার্ন ফিলোসফিক ট্রেন্ডস ইন বাংলাদেশ। বাংলাদেশের আধুনিক দর্শনের যে ধারাগুলো রয়েছে, ম্যাটেরিয়ালিজম, আইডিয়ালিজম, হিউম্যানিজম, মিস্টিসিজম, এই যে বস্তুবাদ, ভাববাদ, মানবতাবাদ, মরমীবাদ, হ্যাঁ, এগুলো পড়তে হবে। philosophic approach to fundamental problems of practical certain problems of practical life, ব্যবহারিক জীবনের যে সমস্যাগুলোর প্রতি দর্শনের যে অ্যাকচুয়ালি এগুলো তোমাদের প্র্যাকটিক্যাল এথিক্স থেকে পড়তে হবে। প্র্যাকটিক্যাল এথিক্স থেকে পড়তে হবে সুইসাইড, আত্মহত্যা, অ্যাবর্শন, এনভায়রনমেন্টাল পলিউশন, টেরোরিজম, হোর্ডিং মানে মজুদদারি, করাপশন ইন প্রফেশন পেশাগত দুর্নীতি, তারপরে হচ্ছে অ্যান্ড ডিলিংস উইথ লোয়ার এনিমালস। হ্যাঁ, লোয়ার এনিমালস মানে মানবেতর পশুর প্রতি যে মানুষের যে আচরণ, মোরাল স্ট্যান্ডার্ড নৈতিক মানদণ্ড, এটাও এথিক্স থেকে পড়তে হবে। এভলিউশন অফ মোরাল স্ট্যান্ডার্ড নৈতিক বিবর্তনে নৈতিক মানদণ্ডের বিবর্তন, এটা 14 নম্বর ক্লাসে হবে। ল ক্যাটেগরিক্যাল ইম্পারেটিভ, দ্য ন্যাচারাল থিওরিজ অফ মোরাল স্ট্যান্ডার্ড, হিডনিজম, পারফেকশনিজম, রাইট অ্যান্ড ডিউটি। হ্যাঁ, রাইট অ্যান্ড অধিকার ও কর্তব্য, মিউচুয়াল ইনভলভমেন্ট অফ রাইট অ্যান্ড ডিউটি মানে অধিকার এবং কর্তব্যের যে পারস্পরিক সম্পর্ক, ডিউটিস টুয়ার্ডস ওয়ান ফেলো হিউম্যান অ্যান্ড বিইং, হ্যাঁ, মানুষের প্রতি মানুষের কর্তব্য। তারপরে হচ্ছে মোরাল প্যাথোলজি। মোরাল প্যাথোলজি মানে নৈতিক যে ব্যাধিগুলো আছে, রং ডুইং অ্যান্ড পানিশমেন্ট। রং ডুইং মানে হচ্ছে অপরাধ এবং শাস্তি। মেইন থিওরিজ অফ পানিশমেন্টের যে রিট্রিবিউটিভ থিওরি, ডেটারেন্ট থিওরি অ্যান্ড রিফর্মেটিভ থিওরি, প্রতিশোধমূলক, প্রতিরোধমূলক, সংশোধনমূলক। ইন্ডিভিজুয়াল অ্যান্ড সোসাইটি, এখানে ব্যক্তি সমাজ থেকে পড়তে হবে ইগোইজম। হ্যাঁ, ইগোইজম মানে অহংবাদ বা স্বার্থপরতা। তারপরে হচ্ছে সার্বজনীনতা, পরার্থবাদ, জাস্টিস অ্যান্ড বেনিফিস, ন্যায় ও মঙ্গল। মুসলিম ফিলোসফি থেকে পড়তে হবে 4জন বিখ্যাত মধ্যযুগের যে মুসলিম দার্শনিক, তাদের মধ্যে রয়েছেন আল ফারাবি, ইবনে সিনা, আল গাজালি, ইবনে রুশদ। এবং মডার্ন ফিলোসফারদের মধ্যে রয়েছে শাহ ওয়ালিউল্লাহ দেহলভি আর মুহাম্মদ ইকবাল। মুহাম্মদ ইকবাল আহ, এবং এই দুইজন দার্শনিককে সম্পর্কে পড়তে হবে। ইন্ডিয়ান ফিলোসফি থেকে পড়তে হবে বৌদ্ধ দর্শন, সাংখ্য দর্শন, ন্যায় দর্শন, বেদান্ত স্কুলস, বেদান্ত যে মানে অ্যাকচুয়ালি পড়তে হবে বৌদ্ধ, সাংখ্য, ন্যায় এবং বেদান্ত সম্প্রদায় সম্পর্কে। মোট 4টা সম্প্রদায়। অ্যাকচুয়ালি ইন্ডিয়ান ফিলোসফিতে তো টোটাল আস্তিক এবং নাস্তিক মিলিয়ে 9টা সম্প্রদায় আছে। তার মধ্যে থেকে তোমাদের টোটাল 4টা সম্প্রদায় পড়লেই হয়ে যাচ্ছে। আর এখান থেকে আধুনিক ইন্ডিয়ান ফিলোসফির যে যারা দার্শনিক আছেন তাদের মধ্যে 2জন দার্শনিকের নাম এখানে মেনশন করা হয়েছে, স্বামী বিবেকানন্দ এবং অরবিন্দ ঘোষ। তো এই হচ্ছে আমাদের টোটাল সিলেবাস। এইটা হচ্ছে টোটাল সিলেবাস। এই সিলেবাসটা হচ্ছে আমাদের কভার করতে হবে। পরীক্ষার সম্ভাব্য তারিখ হচ্ছে মেবি অ্যাপ্রক্সিমেট, এটা ডেট অনেকে বলছে 3 তারিখ, তা আমার মনে হয় 3 তারিখে এটা সম্ভব হবে না। অক্টোবরে 3 তারিখ তখন তো পূজার ইয়ে থাকবে। মেবি এটা পরীক্ষাটা হবে অক্টোবরের 17 তারিখের দিকে তোমাদের ইয়া হবে, পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমি এখানে তোমাদের আমাদের যে এটা দেখালাম, টোটাল 19টা লেকচার তোমাদের সাথে লেকচার শিট শেয়ার করা হবে। তবে এইটা ধারাবাহিকভাবে দেখা যাচ্ছে ক্লাসে এক একটা টপিক আলোচনা করা হবে। টপিক আলোচনা করার পরে সেই সেই যে টপিক আলোচনা করা হয়ে গেল তার উপরে লেকচার দিয়ে দেওয়া হবে, ক্লাসেই দিয়ে দেওয়া হবে। তো এখানে দেখো তোমাদের ফার্স্ট যে লেকচারটা আছে, এখানে যে প্রথম যে লেকচারটা আছে, সেই ফার্স্ট সিলেবাস অনুযায়ী যে ফার্স্ট লেকচারটা আছে, আমি এইভাবেই তোমাদের 49তম বিসিএস লেকচার অন যেভাবে সিলেবাস দিয়েছি সেইভাবে লেকচার অন ইন সিলেবাস এবং এইটার যে বিষয়, এইভাবে পুরা টাইটেল ধরে ধরে তোমাদেরকে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো দেওয়া হবে। এখানে যেমন দর্শন শব্দের অর্থ হচ্ছে দেখা, সাধারণ অর্থ কি, মূলত কি শব্দ, দর্শন শব্দের পারিভাষিক অর্থ কি, দর্শনের প্রতিশব্দ কি, এভাবে টোটাল যে নেচার, স্কোপ, মেথডস, তারপরে হচ্ছে ইউজফুল অফ লাইফ, এরকম ভাবে সব
মানে যে ইয়েগুলো আছে, যে সিলেবাস আছে, সিলেবাসের 1 থেকে 19 নম্বর পর্যন্ত টোটাল 19টা লেকচার তোমাদের সাথে আমি শেয়ার করব। যারা টিল লাস্ট আমাদের কোর্সে থাকবে তাদের সাথে এরকম 19টা ইয়া শেয়ার করা হবে। এখন অনেকে প্রশ্ন করতে পারো যে স্যার অ্যাকচুয়ালি কোনো ইয়ে আছে কিনা, কি বলে যে স্যার পিডিএফ শিট। অ্যাকচুয়ালি পিডিএফ শিট আমি এখনো সম্পূর্ণ কমপ্লিট হয় নাই, কারণ এইটা একটা বিশাল একটা ম্যামথ টাস্ক, এটা অনেক বড় একটা কাজ। তো এইভাবে টোটাল 19টা লেকচার ধারাবাহিকভাবে ক্লাস হবে, ক্লাসে তোমাদের সাথে শেয়ার করা হবে। হুম। তো এবং আমি টপিক অনুযায়ী, যেমন হচ্ছে আহ এখানে একটা টপিক আছে যে রিলেশন অফ ফিলোসফি টু লাইফ, জীবনের সাথে দর্শনের সম্পর্ক। দার্শনিক দৃষ্টিতে জীবন কি, যা পল সার্ট জীবনের সংজ্ঞায় কি বলেছেন, লাইফ ইজ নট সামথিং গিভেন বাট ক্রিয়েটেড। তারপরে ইউনেস্কো কোন দিনকে বিশ্ব দর্শন দিবস, তারপরে আলফ্রেড নর্থ হেড শিক্ষার দর্শনে কি বলেছেন, অস্তিত্ববাদ কোন, এইভাবে আমি আলোচনা করব, কিন্তু এইভাবে আমি ক্লাসেই আলোচনা করব। বার্ট্রান্ড রাসেলের প্রধান কাজ কি, কোন আন্দোলন যুদ্ধবিরোধী আন্দোলন, গোবিন্দচন্দ্র দেব দর্শনকে কিভাবে দেখেছেন জীবনের সাথে যোগসূত্রে। তো এইভাবে তোমাদের দর্শন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে কোন দর্শন প্রভাব বিস্তার করেছিল, অস্তিত্ববাদ এবং মানব মুক্তি। তো তোমরা দেখো এখানে টোটাল আমি যে লেকচার শিটটা করেছি, এটা লেকচার শিটে প্রায় 9 পেজ আসছে। তো প্রত্যেকটা লেকচার শিট যখন আমি শেষ করব, শেষ করার পরে তোমাদের পিডিএফ, যে ক্লাসের পরে আমি যেটা করে থাকি, আমি ক্লাসের পরে পিডিএফ লেকচার শিটটা তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের যে গ্রুপ থাকবে হোয়াটসঅ্যাপে, যে কোচিং গ্রুপটা থাকবে 49 স্পেশাল বিসিএস এর, এটা ধারাবাহিক ভাবে হবে, এটা একবারে দেওয়া পসিবল না, কারণ একবারে কারোর পক্ষে ওই 19টা টাইটেল অনুযায়ী সাজানো এই যে কয়েকদিনের মধ্যে করা সম্ভব না। যারা বানিয়েছে তারা আসলে তোমাদেরকে ধোকা দিচ্ছে, তোমরা বুঝতে পারছো না। তো এই কারণে এখনই যদি কেউ বলে যে স্যার পিডিএফ দেন, তা পিডিএফ আসলে এখনো সম্পূর্ণ আমি রেডি করতে পারিনি। আমি রেডি করছি, আর তোমাদের ক্লাস নেব, ক্লাসের সাথে সাথে আমি পিডিএফ গুলো শেয়ার করব। তো আমাদের হাতে খুব কমই সময় আছে, আমাদের হাতে সময় ধরতে গেলে 2 মাসের কিছু হয়তো বেশি। আজকেই তো 1 তারিখ, তার মানে আগস্ট সেপ্টেম্বর এই 2 মাস আছে। আর তারপরে আমরা ধরে রাখি যে 7 দিন হয়তো সময় পাবো, আর বড় জোর 7 দিন না হলে হয়তো 14 দিন বা 15 দিন। তো আমরা 2 মাস 7 দিনের একটু কম বেশি সময় পাচ্ছি। তো তাহলে এর মধ্যে আমাদের এই 19টা টপিক শেষ করতে হবে, এবং 19টা টপিকের যে সিলেবাসটা আছে সেটা ওই অনুযায়ী লেকচার শিট তৈরি করতে হবে। এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে স্যার এমসিকিউ টাইপের প্রশ্ন হবে, আপনি স্যার লেকচার শিট মানে প্লেন কোশ্চেন আনসারে কিভাবে কেন দিচ্ছেন। দেখো তোমাদের লেকচার শিট দেওয়া হবে, লেকচার শিটে দেখা যাচ্ছে 2টা লেকচার কমপ্লিট হওয়ার পরে আমি টোটাল 2টা বা 3টা, 3টা 4টা, টোটাল 4টা লেকচার শিটের পর পর আমি একটা করে মডেল টেস্ট নেব, এবং সেই মডেল টেস্টটা হবে এমসিকিউ টাইপের। আর আমরা জানি বিসিএস প্রিলিমিনারি তো এমসিকিউ টাইপের হয়। তো তোমরা যত বিসিএস বাজার থেকে বই পড়ো, তো এখানে কি তোমার সব প্রশ্ন কি এমসিকিউ টাইপের দেওয়া থাকে? কোশ্চেনের প্যাটার্ন যে বইগুলো থেকে তোমরা পড়ো প্রিলি কোশ্চেন, সেখানে কি এমসিকিউ টাইপের দেওয়া থাকে? কাইন্ডলি একটু রেসপন্স করো আনমিউট করে। জি না স্যার। থাকে না। তো আমাদের আর একসাথে ওরকম 3-4টা টপিক থাকলে সেক্ষেত্রে পড়াশোনায়ও সমস্যা হয়, যে 3-4টা অপশন রয়েছে, সেক্ষেত্রে পড়ালেখার যে অন্য অন্য অপশন গুলোতেও আমাদের নজর চলে যায়। তো তাড়াতাড়ি দ্রুত পড়া, মাথার মধ্যে গেঁথে নেওয়ার জন্য এই প্যাটার্নটাই ভালো হবে। এবং ওই এমসিকিউ এর কোয়েশ্চেন দেখা যাচ্ছে এখানে 9 পৃষ্ঠা, এমসিকিউ টাইপ করলে এটা 40-50 পৃষ্ঠা হয়ে যাবে, তার মানে অনেক বড় হয়ে যাবে। তো এটা করা যাবে না। আমি চারটা লেকচার পর পর একটা আমি 100 মার্কের একটা করে বা 50 মার্কের একটা মডেল টেস্ট নেব। সেই মডেল টেস্টটা থেকে তোমরা কোয়েশ্চেন, মানে ওই যে এখান যেগুলো পড়ানো হয়েছে 5টা লেকচার, তারপর মোট টোটাল 5টা মডেল টেস্ট হবে। আর এই 19টা লেকচার
দেখা যাচ্ছে কোনো লেকচার একদিনে শেষ হবে, কোনো লেকচার 2 দিন লাগবে। তো ইট ম্যাটার্স অন দা স্কোপ অফ দ্যাট টপিক, মানে টপিকের যে আসলে প্রকৃতি আছে, পরিধি আছে, ওর উপরে ভিত্তি করে। তো এই ছিল মোটামুটি আমার কোর্সের যে আমি কিভাবে সাজাতে যাচ্ছি, তোমাদের সাথে কিভাবে আমার ইয়ে হবে সেইগুলো। আর ক্লাস, যেটা ক্লাস জুম অ্যাপস এর মাধ্যমেই হবে। ক্লাসগুলো জুম অ্যাপস এর মাধ্যমে হবে, এবং জুম অ্যাপসে এই প্রত্যেকটা ক্লাস এখনো যে ক্লাসটা হচ্ছে, এটা ক্লাস একদম টেল ফার্স্ট টু লাস্ট ক্লাস, সব ক্লাস রেকর্ডেড থাকবে। ক্লাস শেষে আমি গুগল ড্রাইভ লিঙ্কটা তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, ওখান থেকে তোমরা পরবর্তীতেও ক্লাস দেখে নিতে পারবে। আর যে টাইটেল গুলো আছে, সেই টাইটেল গুলোর উপরেই আমাদের লেকচার গুলো হবে। তো যেমন আমাদের আজকের যে ফার্স্ট টাইটেল, আমাদের যে ফার্স্ট টাইটেলটা আছে, আচ্ছা কারোর কি শুনতে সমস্যা হচ্ছে? শুনতে সমস্যা হলে আমাকে বলতে পারো, যে বা বুঝতে সমস্যা হলে আমাকে জিজ্ঞেস করতে পারো কোনো বিষয়ে। তো যেমন বলা হচ্ছে যে আজকের যে টপিকটা, আমরা একটু আ- একটু হলেও আমরা আজকের ক্লাসে কিছু অংশ আমরা ইন্ট্রোডাকশন চ্যাপ্টার লেকচার অনের থেকে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। সেটা হচ্ছে আজকের ক্লাসের ইন্ট্রোডাকশন, দ্য নেচার, মানে ফার্স্ট যে লেকচারের মধ্যে আছে, দ্য নেচার, স্কোপ, মেথডস এন্ড এইমস অফ ফিলসফি, ইজ ফিলসফি ইউজফুল ইন লাইফ, রিলেশন অফ ফিলসফি অফ রিলিজিয়ন, সায়েন্স এন্ড কমন সেন্স। তো এই টপিকগুলোর উপরে আমি আজকে কিছু অংশ নিয়ে কথা বলবো। তো মেইনলি একটা ব্যাপার মনে রাখবে, যে অনেকে মনে করতে পারে যে স্যার নিজের মতো করে পড়লেই তো হয়। নিজের মতো করে পড়লে এখন এই সীমিত সময়ের মধ্যে সবকিছু একটা গোছানো প্রস্তুতি নিতে হলে অনেক অনেক বইয়ের প্রয়োজন হবে, অনেক অনেক কিছু ঘাটতে হবে। সেই ঘাটাঘাটি বা সেই করার কিন্তু তোমাদের সময় নেই। এবং তোমার যে মেন্টরটা হবেন, তাকে অবশ্যই এক্সপিরিয়েন্সড হতে হবে, অভিজ্ঞতা সম্পন্ন, যার ইতিপূর্বে দর্শন পড়ানোর অভিজ্ঞতা রয়েছে। নিউ কামার বা নতুন দের আর একজন অভিজ্ঞ শিক্ষকের কাছে পড়ার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আমি আগেই বলেছি, আমি 18তম এবং 19তম নিবন্ধন কোর্স চলমান রয়েছে। 18তম নিবন্ধনও আমি বেশ কয়েকজনকে পড়িয়েছিলাম। অনেকে হয়তো এখানে আছো, ওই গ্রুপেও আমি লিঙ্কটা শেয়ার করে